হ্যালো ছাত্রছাত্রীরা, আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই আপনাদের ছুরি-চাপাটি, ক্যালকুলেটর, যন্ত্রপাতি যা যা লাগে, খাতা কলম সব কিছু বের করে ফেলেন পড়াশোনা করতে যা যা লাগে। আমরা আজকে নদী নৌকার রোমান্টিক প্রবলেম সলভ করতে যাচ্ছি। আমাদের পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আছে, সোজাভাবে নদী পার হতে কত সময় লাগবে, বাঁকাভাবে নদী পার হতে সময় লাগবে কত, সেটা বের করতে হবে। এত সোজা বাঁকা পথে নদীতে নৌকা চালানোর সময় আমরা যদি খেয়াল রাখতে চাই, তাহলে নৌকা চালানোর মধ্যে যে একটা রোমান্স আছে সেটা ফিল করা কঠিন হয়ে যাবে, বা নৌকায় উঠে যে মজাটা নেব সেটাই নেওয়া অসম্ভব হয়ে যাবে। সো এই ধরনের অঙ্ক কীভাবে সহজে করে, শর্টকাটে করে, সেই টেকনিকগুলো আজকে এই ভিডিওতে আপনাদেরকে আমি বলে দিতে যাচ্ছি, যেন আপনারা খুব রোমান্টিকভাবে নৌকার বাতাসের মজা নিতে পারে। সো লেটস বিগিন। প্রথমে নদী নৌকার অঙ্ক বোঝার জন্য আমাদের ভেক্টর কম্পোনেন্ট বা ভেক্টর উপাংশ সম্পর্কে জানতে হবে। ভেক্টর উপাংশ কী সেটা যদি বলি, আমি যদি এখানে একটা ভেক্টর অর্থাৎ একটা বল প্রয়োগ করি, তাহলে দেখেন আমার হাতটা কিন্তু এইখানেও নড়ে যাচ্ছে, এইখানে নড়ে যাচ্ছে। তার মানে আমি যেখানে বল প্রয়োগ করছি বা ভেক্টর প্রয়োগ করছি, তার আশেপাশে ওই ভেক্টরটার প্রভাব থাকে। একটা ভেক্টরের আশেপাশে তার প্রভাবকে বলে ওই ভেক্টরের ইনফ্লুয়েন্স বা উপাংশ বা কম্পোনেন্ট। তার মানে একটা ভেক্টরের আশেপাশে তার প্রভাবই হলো তার কম্পোনেন্ট। এখন যদি আপনাদের প্রশ্ন করা হয়, দুইটা প্রশ্ন করা হইতে পারে যে একটা ভেক্টরে কয়টা উপাংশ থাকতে পারে। ইনফিনিটি উপাংশ থাকতে পারে, ছোটো ছোটো অনেকগুলো ভেক্টর মিলে একটা ভেক্টর হইতেই পারে, কোনো সমস্যার কিছু নাই। কিন্তু যদি বলা হয় একটা ভেক্টরের 2D প্লেনে কয়টা লম্ব উপাংশ থাকতে পারে, লম্ব উপাংশ মানে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, উপাংশ দুইটা পরস্পরের সাথে লম্ব হইতে হবে। একটা ভেক্টরে আসলে 2D প্লেনে মাত্র ম্যাক্সিমাম দুইটা লম্ব উপাংশ থাকতে পারে। এখন সেই লম্ব উপাংশের সূত্র আমরা জানতে চলেছি, সরাসরি সূত্র বলে দেবো। এটা প্রমাণ করা যায় ত্রিকোণমিতির সাইন সূত্র দ্বারা। আমি প্রমাণ বা ডেরিভেশনটা এখানে দেখাচ্ছি না। আমি যেটা করতে যাচ্ছি সেটা হলো সিম্পলি, যদি আর একটা লাল এই যে ভেক্টরটা দেখা যাচ্ছে, এই ভেক্টরটার উপাংশ চাওয়া হয় দুইটা। একটা উপাংশ হলো এই দিক বরাবর, অর্থাৎ সামথিং থিটা কোণে কাজ করতেছে। থিটা কোণে যে উপাংশটা কাজ করবে সেটাকে বলবো আমরা আর কস থিটা। আর ওইটার সাথে লম্ব বরাবর এই যে সবুজ যে দুইটা ভেক্টর দেখা যাচ্ছে, এটা হলো উপাংশ দুইটা। একটা হলো কজ উপাংশ, একটা হলো সাইন উপাংশ। আর সাইন থিটা বা আলফা হবে হলো উপরের দিক বরাবর, অর্থাৎ লম্ব বরাবর আগেরটার সাথে। সো এখানে থিটা থাকুক, আলফা থাকুক, এ থাকুক, বি থাকুক, অ্যাঙ্গেলের নাম যাই থাকুক, 30 ডিগ্রি 20 ডিগ্রি যা থাকুক সমস্যা নেই। আমি যদি ওই থিটা বরাবর উপাংশটা চাই, সেটা হবে কজ উপাংশ, আর তার সাথে লম্ব বরাবরটা হবে সাইন উপাংশ। ব্যাপারটাকে আরেকটু ক্লিয়ার করার জন্য আরেকটা ছবি দেখাচ্ছি। যদি এরকম অবস্থায় থাকে, লাল ভেক্টরটা এবার এই দিক বরাবর চলে আসছে, এইবার থিটাটা হলো এইখানে দেওয়া রয়েছে এরকমভাবে সামথিং, এই যে এটা থিটা। এখন যদি এটা থিটা হয় আর যদি এইভাবেও থাকে, তাতেও কোনো সমস্যা নেই। থিটা বরাবর যে উপাংশটা সেটা এখনও কজ উপাংশই থাকবে, আর তার সাথে লম্ব বরাবরটা সাইন উপাংশই থাকবে। এভাবেও এই উপরের সূত্রটাকে চিন্তা করা যেতে পারে। দুইটা জিনিস আসলে একই, কনসেপচুয়ালি কোনো এরর নাই দুটার মধ্যে, দুইটার জায়গায় সূত্রটা কাজ করে। তার মানে আমি জাস্ট থিটা বরাবর উপাংশটাকে কজ বলবো, তার সাথে একটা লম্ব বরাবর উপাংশ নেব, সেটা হলো সাইন উপাংশ। এভাবে আর কস থিটা আর সাইন থিটা দ্বারা দুইটা লম্ব উপাংশ বের করে ফেলতে পারবো। 3D প্লেনে আসলে উপাংশ তিনটা পাবো, লম্ব উপাংশ সর্বমোট তিনটা পাওয়া যাবে। কিন্তু আমরা 3D প্লেনের প্রবলেম সলভ করতে চাচ্ছি না, বোট রিভার প্রবলেম বা নৌকা নদীর অঙ্কের মধ্যে আমাদের এই কনসেপ্টটাই শুধু লাগবে যে আর এর দুইটা উপাংশ কীভাবে বের করে, দুটো লম্ব উপাংশ এইভাবে বের করে, আর কস থিটা আর সাইন থিটা করে। তাছাড়া আমাদের নদী নৌকায় এখন ঝাঁপ দেওয়ার সময় এসে পড়েছে। তো আমরা প্রথমে দেখে নিই, এখানে আমাদের নৌকা নিয়ে আসি। নৌকা এখানে আছে, নৌকার বেগটা আমি দিলাম এই দিক বরাবর, ভিভি নাম দিচ্ছি এটাকে। আর স্রোতের একটা বেগ থাকবে, সেটা হলো ভিসি বা কারেন্টের ভেলোসিটি, তো এই কারণে আমরা ভিসি দ্বারা ওটাকে প্রকাশ করতেছি। এখন আমি যদি নৌকার বেগটা অর্থাৎ ভিভিটার, এই যে এটা যেটা রেড কালার দেখা যাচ্ছে, এটার দুটো উপাংশ নেই। দুটো উপাংশ নিলে আমরা আগেই জানি যে এই কোণটা যদি মাঝখানে আলফা হয়ে থাকে, তাহলে এই দিক বরাবর আলফা বরাবর যে উপাংশ সেটা হবে ভিবি কজ আলফা, আর এটার সাথে লম্ব বরাবর যে উপাংশ হবে ওটা হলো ভিবি সাইন আলফা। এখন যদি আপনাদের প্রশ্ন করা হয়, তাহলে একটু উত্তর দেওয়ার চেষ্টা করুন, নিজের মাথায় একটু চিন্তা করার চেষ্টা করুন যে কোন ভেক্টরটার কারণে নৌকাটা ওই পাশে যেতে পারবে। নৌকা তো অবশ্যই দৈর্ঘ্য বরাবর গিয়ে কখনো নদী পার হতে পারবেন না। আপনি দৈর্ঘ্য বরাবর যাওয়া শুরু করলে একবার বঙ্গোপসাগরে গিয়ে পৌঁছাবেন আপনারা, সো এটা বিপজ্জনক হয়ে যাবে। আমরা যেটা চাচ্ছি, নদীটাকে প্রস্থ বরাবর পার করতে চাচ্ছি। সো প্রস্থ বরাবর যাওয়ার জন্য আমাদের এই দিক বরাবর যে ভিবি সাইন আলফাটা রয়েছে সেটা আসলে কাজে লাগবে। আমাদের ভিবি কজ আলফা যেটা আর ভিসি যেটা স্রোতের বেগ, এটা হলো নৌকাটাকে ওই দিকে ধাক্কা দিয়ে ওই পাশে নিয়ে যাবে, যেটা আমাদের দরকার না। আমাদের দরকার হলো নদী পার হওয়া। নদী পার হচ্ছে যদি আমি বলি যে ডি প্রস্থের নদী, আমাদের নদীর প্রস্থ যদি ডি থাকে, ডি দৈর্ঘ্যটা পার করার জন্য, ডি দৈর্ঘ্য বলতেছি, ডি প্রস্থটা পার করার জন্য নৌকার যে বেগটা কাজ করতেছে, বেগের যে উপাংশটা কাজ করতেছে সেটা হলো ভিভি সাইন আলফা। সো আমরা এখন যদি জিজ্ঞেস করা হয় যে নদী
আমাদের যদি প্রশ্ন জিজ্ঞেস করা হয় যে নদী পার হতে কত সময় লাগবে, তাহলে আমরা এস ইজিক্যাল টু ভিটি সূত্রের মধ্যে এস এর জায়গায় ডি বসিয়ে দেবো, আর ভি এর জায়গায় যেটা হেল্প করতেছে পিভি সাইন আলফা সেটা বসিয়ে দেবো। এভাবে করে আমি যদি এখান থেকে টি বের করি, দেখা যাচ্ছে ওপরে এখান থেকে যদি টি বের করি তাহলে আসতেছে ডি বাই বিবি সাইন আলফা। সো এভাবে আমরা আসলে নদী পার হতে কত সময় লাগে সেটা বের করে ফেললাম। এখন এটাকে একটু কনসেপচুয়ালাইজ করার চেষ্টা করতেছি, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করতেছি। এই যে টি এর যে সূত্রটা ডি বাই বিবি সাইন আলফা, এটা থেকে আর একটু মানে ডিফারেন্টভাবে এটাকে বোঝার চেষ্টা করতেছি। প্রথমত আমাদের পরীক্ষা প্রশ্ন আছে যে নদীটাকে যদি আমরা শর্টেস্ট টাইমে অর্থাৎ কম সময় পার হতে চাই তাহলে কত সময় লাগবে, তাহলে এই সূত্রটার মধ্যে আলফাটা কত বসাবো সেটা যদি প্রশ্ন হয়। প্রথমত যদি কম সময় নদী পার হতে চাই তিনটা কাজ করা যেতে পারে, হয় আলফার মধ্যে কিছু চেঞ্জ করবো, না ডিতে চেঞ্জ করবো, না হলে বিবিতে চেঞ্জ করবো। বিবি আসলে নৌকা চালক আমাদের কথা শুনলে নাও শুনতে পারে, যদি বলি জোরে চালাও তাহলে তো আসলে টাইমটা কম লাগবে, বোঝাই যাচ্ছে। আর ডি মানে নদীর প্রস্থ, নদীর প্রস্থ আমাদের কথা শুনবে না, মানে আমরা তো যদি বলি নদী যদি চেপে যাও নদী আমাদের কথায় পাত্তাই দেবে না, মানে নদী ইচ্ছে করে নিজের প্রস্থ কমায় নদী ভাঙন ঘটে, মানে নিজের প্রস্থটাকে কমাইতে হেল্প করবে না মোটেও, নদী ভাঙন হয়ে আর নদীর প্রস্থ বেড়ে যাবে। সো আলটিমেটলি নদী আমাদের কথা শুনবে না, তাই ডি আর ভিবি আমাদের হাতে না, আমাদের হাতে আলফাটা আছে। আমরা নৌকা চালককে বলতে পারি দ্রুত পৌঁছাইতে পারবা সামথিং একটা কোন যদি আমরা বলে দিই তাহলে ও খুশি হয়ে যাবে, কারণ সে 2-3 বার ট্রিপ দিতে পারলে বেশি টাকা পয়সা পাবে, বুঝতেই পারছেন। এখন আলফা যেহেতু আমরা বলে দিতে পারি, সো আলফার মানটা কত হলে এই টি এর মানটা সবচেয়ে কম হবে। আলফার মানটা আসলে 90 ডিগ্রি হলে সাইন আলফার মান 1 হয়, মানে সবচেয়ে বেশি হয় সাইন আলফার মান, তাতে টাইমের মানটা সবচেয়ে কম হবে। সো মিনিমাম টাইমে যদি নদী পার হতে চাই তাহলে আমাদের উপরের সূত্রের মধ্যে কি করতে হবে, আলফার মানটা 90 ডিগ্রি বসাতে হবে, সিম্পল কথা। এরপর আরেকটা প্রশ্ন আছে যে ন্যূনতম পথে যদি নদী পার হতে চাই, ন্যূনতম পথ মানে কি, নদীর প্রস্থ যদি এই পাশে হয়, এই পাশে যদি আমরা থাকি তাহলে একবার সোজাসুজি বরাবর যদি পার হয়ে যায়, এক বিন্দু ঠিক বিপরীত বিন্দুতে যদি চলে যাই তাহলে আসলে সবচেয়ে কম পথে অর্থাৎ লম্বভাবে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটাই হলো শর্টেস্ট ডিস্টেন্স। সেই ডিস্টেন্সে যদি পার হতে চাই তাহলে আমাদের কি করতে হবে, একটু মাথার মধ্যে গণিতটা করার চেষ্টা করেন। আমার আসলে স্রোতের বেগ আর নৌকার বেগের লব্ধিটা যদি একবারে খাড়া লম্বভাবে কাজ করে তাহলে আসলে নৌকাটা ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাবে, আর সবচেয়ে কম দূরত্বে আমরা নদী পার হতে পারবো। কিন্তু সবচেয়ে কম দূরত্বে যাওয়ার মানে কিন্তু এটা না যে কম সময়ে পার হইতে পারছি, কম সময়ের জন্য আলফার মান 90 ডিগ্রি হইতে হবে, এটা আমরা জেনে গেছি। কিন্তু আমরা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যদি আমরা কম দূরত্বে নদী পার হতে চাই অর্থাৎ ঠিক বরাবর নদীটা পার হতে চাই তাহলে সময় হয়তো বেশি লাগতে পারে, এই যে আমাদের এই কেসের থেকে আলফা 90 ডিগ্রি কেসের থেকে বেশি সময় লাগতে পারে, বাট আমরা আসলে কম পথ গিয়ে নদীটা পার হতে পারবো। সো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, আলফার মান সরাসরি এটা বসিয়ে দিবেন, কজ ইনভার্স অফ মাইনাস ভিসি বাই ভিবি। এটা কোথা থেকে আসলো, কোন জাদু থেকে আসলো, কোনো জাদু থেকে আসে নাই, খুব সিম্পল। আমি এটা ডিরাইভেশন দেখাচ্ছি না, জাস্ট বলে দিচ্ছি। আমাদের যে ট্যান থেটা সূত্র ছিল সামান্তরিক সূত্রের, ট্যান থেটা ইজ ইকুয়াল টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা, ওই সূত্রটার মধ্যে জাস্ট ট্যান থেটার জায়গায় ট্যান 90 ডিগ্রি বসিয়ে দেওয়া হয়েছে। 90 ডিগ্রি কেন বসাইছি আমরা, ভিসি আর ভিবির মধ্যবর্তী কোনটা আলফা, ভিসি আর ভিবি মিলে যদি লব্ধিটা অর্থাৎ আরটা রেজাল্টেন্টটা 90 ডিগ্রি বরাবর ভিসির সাথে 90 ডিগ্রি বরাবর ক্রিয়েট করে তখনই তো আমরা ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাতে পারবো। সো ওই কনসেপ্টটাকে মাথায় রেখে আমরা ট্যান 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু সামথিং কি বলে ভিভি সাইন আলফা ডিভাইডেড বাই ভিসি প্লাস ভিভি কজ আলফা করলেই ওখান থেকে এই রিলেশনটা পাবো, আলফা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স অফ মাইনাস ভিসি বাই ভিভি। এটা সরাসরি মুখস্থ করে পরীক্ষায় দ্রুত অ্যান্সার করা যায়, এটা আসলে একটা কুইক সলিউশন বা শর্টকাট বলা যেতে পারে। আলফার মানটা সরাসরি যদি আমরা আমাদের সূত্রে বসিয়ে দিই তাহলে ন্যূনতম পথে বা বরাবর বা ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাতে কত সময় লাগবে সেটা বের হয়ে যাবে, সিম্পল সলিউশন। অনেকেই ভুল করবে এটা, এখানে মাইনাসটা দেবে না, এখানে কিন্তু মাইনাস ভিসি বাই ভিবি আছে। আরেকটা কথা, মজার কথা বলে দিই, আমি অঙ্ক করে দেখাবো আর একটু পরেই। এইখানে মাইনাস চিহ্ন ছাড়াও আরেকটা ভুল হতে পারে, ভিসি যদি কখনো বিবির থেকে বেশি হয়ে যায় তাহলে ঠিক বিপরীত বিন্দুতে কখনোই পৌঁছানো যাবে না। সো তোমাদের প্রশ্নে যদি বা আপনাদের প্রশ্নে যদি কখনো ভিসির মানটা মানে স্রোতের বেগটাই বেশি থাকে নৌকা থেকে, তাহলে নৌকা কোনোদিনও বিপরীত বিন্দুতে ঠিক মতো পৌঁছাতে পারবে না, স্রোত তাকে পাশে আশেপাশে নিয়েই যাবে। তো এই ঘটনাটাই ঘটবে। আমরা একটা অঙ্ক দেখি, এখানে অঙ্কের মধ্যে দেওয়া রয়েছে সামথিং ডিপ, নদীর প্রস্থটা 1000 মিটার আর স্রোতের বেগটা 2 আর নৌকার বেগটা এখানে 3 মিটার পার সেকেন্ড দেওয়া রয়েছে। আমাদের বের করতে হবে টি যদি মিনিমাম সময় পার হতে চাই আর টি যদি মিনিমাম ডিস্টেন্সে পার হতে চাই, দুটাই বের করতে হবে। সিম্পলি আমরা আমাদের সূত্রের মধ্যে প্রথমত আলফা একবার 90 ডিগ্রি বসিয়ে দেবো, তারপর একটা ভ্যালু বের করবো, টি এর মান বের হয়ে যাবে। এরপরে আমাদের আরেকটা যেটা সলিউশন সেটা হলো আলফার মানটা কজ ইনভার্স অফ মাইনাস ভিসি আসলে কত, ভিসি 2 আর ভিবি হলো 3 মাইনাস
2/3 বসিয়ে দিলেই আমরা আলফার মানটা পেয়ে যাচ্ছি। এরপরে আমি যেটা করব সেটা হলো জাস্ট আলফার মানটা টিতে বসিয়ে দেবো, তাহলে সলভ হয়ে যাবে। সো এভাবে করে আমরা আসলে টি এর মানটা বের করে ফেললাম। দুইটা টি মিনিমাম ডিস্টেন্স, টি মিনিমাম টাইম, দুইটাই আমরা বের করে ফেললাম। এভাবে করে এই ধরনের অঙ্ক সলভ করা যায়। সো আমরা আসলে নদী নৌকার অঙ্কের যত সমস্যা আছে এই সমস্যাগুলোর বেসিক কনসেপ্টটা অর্জন করে ফেললাম, যেটা দিয়ে আমরা আরও অনেক হাজার হাজার অঙ্ক করতে পারবো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই, টেক কেয়ার।